এসিপি সংযুক্তার কাছে এক হাই প্রোফাইল মার্ডার কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব এসে পড়ে। জানা যায় শহরের লেক থেকে উদ্ধার করা এক বিখ্যাত পলিটিশিয়ানের গাড়ির ডিকি থেকে বেরিয়ে এসেছে একজন তরুণীর মৃতদেহ। তবে কি ওই পলিটিশিয়ানই এই খুনের সাথে জড়িত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সংযুক্তা কি পারবে সেই রহস্য ভেদ করতে আর এই খুনের আসল কালপ্রিটকে খুঁজে বের করতে? সেটাই দেখবো আজকের গল্প দ্য ন্যানা মার্ডার কেসে। শুরুতে আমাদেরকে একটা মেয়েকে দেখানো হয় যে রক্তাক্ত অবস্থায় একটা ফাঁকা রাস্তা দিয়ে পালাচ্ছিল। তখন একটা সাদা গাড়ি তার পিছু করছিল। একটা জায়গায় গিয়ে মেয়েটি কোনো মতে লুকিয়ে পড়লেও গাড়িতে থাকা সেই ব্যক্তি তাকে ঠিকই খুঁজে পেয়ে যায় আর তাকে সাথে সাথে হত্যা করে। দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে এসিপি সংযুক্তাকে দেখানো হয়। সংযুক্তা বাড়িতে হালকা পাতলা কাজ করছিল। তখন কনস্টেবল সুনীল তাকে কল করে জানায় তার একটা লাশ খুঁজে পেয়েছে। যে কথা শুনে সংযুক্তা তাড়াতাড়ি করে সুনীলের বলা লোকেশনে চলে যায়। সে পিস্তল নিয়ে ধীরে ধীরে বাড়ির ভেতর প্রবেশ করে। তখন একটা রক্তাক্ত ছুরি দেখতে পায়। সে প্রমাণের জন্য ছুরিটা একটা রুমাল দিয়ে নিয়ে নেয়। তখন সে চেয়ারের মধ্যে একটা লাশ দেখে। এটা দেখে সে ধীরে ধীরে ওই লাশের দিকে এগিয়ে যায়। তখনই সেখানে তার টিম মেম্বার কেতান বসেছিল। সে হুট করে উঠে দাঁড়িয়ে তাকে চমকে দেয়। বাকিরাও তখন সেখানে কেক নিয়ে আসে। তারা আসলে তাকে সারপ্রাইজ দিতে চাইছিল। আসলে সংযুক্তার ফেয়ারওয়েলের জন্য তার বস এবং কলিগরা মিলে তাকে সারপ্রাইজ দিতে মিথ্যা কথা বলে সেখানে নিয়ে এসেছিল। এরপর আমাদের নায়া সোচ নামের একটি পার্টি অফিস দেখানো হয়, যেখানে পার্টির ইনচার্জ রাক্সা মিটিং এর প্রস্তুতি নিচ্ছিল। রাক্সা তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে সে কি তুষারের কোনো খোঁজ পেয়েছে। তার অ্যাসিস্ট্যান্ট বলে না, সেই ব্যাপারে কিছু জানে না। এরপর আমাদের তুষারকে দেখানো হয়। সে ড্রিঙ্ক করতে করতে তার বিয়ের ভিডিও দেখছিল আর সে তার বিয়ের ভিডিও দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এদিকে সংযুক্তা সেদিন ছিল মুম্বাইয়ের শেষ ডিউটি। তার বদলি হিসেবে জায় কানওয়াল নামের একজন অফিসার এসেছিল আর জায়ের কনফিডেন্স লেভেল ছিল অনেক হাই। ডিসিপি রাঠি জায়কে বলে সে সংযুক্তার বদলি হিসেবে এসেছে। জায় ভাবতো সে খুব ভালো অফিসার, সে দক্ষ এবং সংযুক্তার থেকে ভালো। ডিসিপি রাঠি তখন জায়কে একটা ক্রাইম সিনে যেতে বলে। জায় একা যেতে লাগলে ডিসিপি সংযুক্তাকেও জায়ের সাথে যেতে বলে, কিন্তু সংযুক্তা বলে আজ তার শেষ দিন, তাই সে যাবে না। কিন্তু ডিসিপি বলে শেষ দিন বলে কি সে কাজ করবে না? আর তাছাড়া সে এই এরিয়ার সবকিছু ভালো করে চেনে জানে। কিন্তু জায় নিজেকে বেস্ট ভাবতো, তাই সে সংযুক্তাকে নিয়ে যেতে না চাইলেও ডিসিপির কথা তাকে সংযুক্তাকে নিয়ে যেতে হয়। আর যাওয়ার আগে ডিসিপি সংযুক্তাকে একটা গিফট দেয় আর বলে সে কি সত্যিই তার প্রিয় কাজ ছেড়ে আহমেদাবাদ তার স্বামী ভীমের কাছে চলে যাবে? সে কি এতে খুশি থাকবে? সংযুক্তা বলে তারা নিজেদের কাজকে এমন ভাবে করে যে তারা তাদের ব্যক্তিগত জীবনকেই ভুলে যায়। আর এখন ভীম তাকে একটা সুযোগ দিয়েছে, তাই সেই সুযোগটা হাতছাড়া করবে না। এরপর সে আর যায় সেই ক্রাইম সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আমাদের উদয় এবং তার স্ত্রীকে দেখানো হয়। উদয় তার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার জন্য তা ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু তার স্ত্রী তাকে নতুন একটা কিনতে বলে। আর তখন উদয় সেটা ঠিক করতেও ব্যর্থ হয়। কথা তারা তাদের মেয়ে ন্যানাকে নিয়ে ঝগড়া শুরু করে, কারণ ন্যানা তার বান্ধবী লাবণ্যর বাড়িতে গিয়েছে পড়াশোনা করতে আর কয়েকদিন ধরে সে সেখানেই আছে। কিন্তু শ্রীর তার লাবণ্যর বাড়িতে গিয়ে থাকাটা পছন্দ হয় না, কারণ লাবণ্য কখনো 51% বেশি নাম্বার পায়নি। সে আবার ন্যানাকে কি পড়াবে? আর শ্রীর বোন ছায়া ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে, তাই তার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়, যে জন্য তার বাবা মা অনেক চিন্তায় থাকে। তাই শ্রী তাকে এই কাজ ছেড়ে দিতে বলে। এরপর আমাদের নায়া সোচের কো ফাউন্ডার তুষারকে দেখানো হয়। সে অফিসিয়ালের রাক্সা তাকে জানায় ম্যানগ্রোভ ফরেস্টে কর্মসূচি পালনের জন্য তারা ফরেস্ট অফিস থেকে অনুমতি পেয়েছে। তুষারের অ্যাসিস্ট্যান্ট সাহিল তাকে জানায় ওমেন সেফটি অ্যাপের কাজ প্রায় শেষ আর সেখানে যত টেকনিক্যাল সমস্যা ছিল সব ফিক্সও হয়ে গেছে। আর 4 সপ্তাহ পরই ইলেকশন। তুষার ইলেকশনে দাঁড়াবে, তাই সাহিল তাকে শুভাঙ্গী নামের একজনের মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে তুষারকে পোস্ট করতে বলে, কিন্তু তুষার তা করতে রাজি হয় না, কারণ তার কাছে এই সবকিছু অপ্রয়োজনীয় বলে মনে হয়। এদিকে সংযুক্তারা ক্রাইম সিনে এসে পৌঁছায়। সংযুক্তাকে কনস্টেবল একটা রক্তাক্ত হুডি দেখায় তখন, যেখানে কলেজের নাম লেখা ছিল। তাই যায় সে কলেজে গিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলে, কিন্তু সংযুক্তা একটা পানি বহনকারী ট্রাককে সেদিক দিয়ে যেতে দেখে। সে তখন ট্রাকের পিছু করে আর একটা লেকের পাশে এসে দাঁড়ায়। সে কনস্টেবল সিন্ধেকে ডুবুরি দলকে ডেকে লেকের মধ্যে তল্লাশি করতে বলে আর আশেপাশের এরিয়ায় স্নিফিং ডগ দিয়ে খুঁজতে বলে, কিন্তু জায়ের এসব ভালো লাগছিল না। সে চাইছিল সবকিছু তার কথা মতো হোক, তাই সে সংযুক্তাকে বাড়ি গিয়ে ব্যাগপত্র গুছাতে বলে, কারণ কাল তার ফ্লাইট আর এই কেস জায়ের। যার কথায় বিরক্ত হয়ে সংযুক্তা বলে যে আজ সন্ধ্যা পর্যন্ত এই কেসের ইনচার্জ সে, তাই আজ সে তার মতো করে কাজ করবে। কাল থেকে জায়ের যেমন ইচ্ছে সে কাজ করতে থাকুক। এরপর তারা হুডিতে যেই কলেজের নাম পেয়েছিল সেই কলেজে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে রাক্সা তুষারকে বলে তারা যে
ক্যাম্পেইন করতে যাচ্ছে, সেই ক্যাম্পেইনে প্রেরণা শক্তি নামের আরেকটা পার্টি তাদের সাথে একজোট হতে চাইছে। আর সেই পার্টির হেড জায়া কুলকার্নি তাদের সাথে কাজ করার জন্য ইন্টারেস্টেড, কিন্তু সাহিল একসাথে হয়ে কাজ করার বিপক্ষে ছিল, কারণ তার মতে জায়া কুলকার্নি সঠিক মানুষ নয়। আর এই নিয়ে রাক্সার সাথে তার মতবিরোধের সৃষ্টি হলে তুষার তাদেরকে শান্ত করে এবং সাহিলকে নন মারাঠি শ্রমিকদেরকে নিয়ে কাজ করতে বলে, আর রাক্সাকে জায়ার সাথে মিটিং ফিক্স করতে বলে। আমরা জানতে পারি তুষার আর রাক্সার মধ্যে অ্যাফেয়ার চলছিল, যা আপাতত তারা সিক্রেট রেখেছে। এরপর তারা সেই কলেজে ক্যাম্পেইনের জন্য যায়। তুষার তরুণ তরুণীদের মধ্যে অনেক ফেমাস ছিল, কারণ সে তরুণ তরুণীদের জন্য কাজ করত। তখন সেখানে বিরোধী দলীয় নেতা ভোসলে আসে। ভোসলে তুষারকে বলে সে যদি এবার তাকে ইলেকশনে জিতিয়ে দেয় তাহলে সামনের বার সে নিয়ে যাতে তুষারকে ইলেকশনে জিতিয়ে দিবে। কিন্তু তুষার বলে ইলেকশনে তো সেই জিতবে যাকে সবাই পছন্দ করে, যে জনগণের জন্য কাজ করে। তখন ভোসলে বলে সে নারীদের জন্য যে অ্যাপ বানাচ্ছে এতে কোনো লাভ হবে না। আর এই কথা শুনে তুষার অবাক হয়ে যায়, কারণ তাদের অ্যাপ বানানোর কথা কেউ জানে না। তাহলে এই কথা ভোসলে কি করে জানতে পেরেছে? এর মানে তাদের অফিসেরই কেউ ভোসলের কাছে এই কথা পৌঁছে দিয়েছে। এরপর সে এবং ভোসলে স্টেজে উঠে যেখানে কলেজের স্টুডেন্টরা তাদের ইন্টারভিউ নিবে। তখন কলেজের একজন স্টাফ এসে জানায় তাদের এই কার্যক্রম শুরু করতে কিছুক্ষণ সময় লাগবে, কারণ সংযুক্তারা কলেজে এসেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। তখন তারা জানতে পারে সেদিন ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স থাকলেও নায়না, ওজাস, আরাফ এবং লাবণ্য নামের 4 জন ছেলে মেয়ে অনুপস্থিত রয়েছে। সংযুক্ত কলেজ কর্তৃপক্ষকে সেই ছেলে মেয়েগুলোর ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিতে বলে। তখন ভোসলে বলে এই প্রোগ্রাম কবে শুরু হবে? সংযুক্তা তাকে এই প্রোগ্রামটি বন্ধ করে দিতে বলে, কারণ এতে করে তাদের ইনভেস্টিগেশন সহজ হবে। কোনো কেসের প্রথম 24 ঘন্টা অনেক বেশি প্রয়োজনীয় হয়, তাই তারা এটাকে কাজে লাগাতে চাইছে। কিন্তু ভোসলে এতে রাজি হয় না। তখন তুষার বলে তারা এই প্রোগ্রাম অন্য কোনো দিন করবে, কারণ সে চায় না তাদের জন্য পুলিশের তদন্তে কোনো সমস্যা হোক। তুষার সেই কলেজের ট্রাস্টি, তাই ভোসলেও তার কথায় রাজি হয়ে যায়। এরপর সংযুক্ত কনস্টেবল সিন্ধেকে লাবণ্যর বাড়িতে পাঠায়, আর তারা নায়নার বাড়িতে যায়, কারণ তারা যে হুডিটা পেয়েছে সেটা সাইজ দেখে বোঝা যায় তা কোনো মেয়ের হুডি হবে। আর আরাব এবং ওজাসকেও ফোনে পাওয়া যাচ্ছে না, লাবণ্য কল রিসিভ করছে না, আর নায়নার ফোন বন্ধ। এরপর তারা নায়নার বাড়িতে গেলে নায়নার মা শ্রীর সাথে তাদের দেখা হয়। তারা তাকে নায়নার ব্যাপারে জিজ্ঞেস করলে শ্রী বলে নায়না গতকাল সন্ধ্যায় তার বন্ধু লাবণ্যর বাড়িতে গিয়েছে, সেখান থেকে তারা কলেজে যাবে বলেছে। এদিকে সিন্ধে লাবণ্যর বাড়ি গিয়ে দেখে সে বাড়িতেই আছে, তাই সে সংযুক্তকে কল করে এই কথা জানায়। লাবণ্য ও সিন্ধেকে বেলকনি থেকে দেখে স্বাভাবিক আচরণ করে, কিন্তু সিন্ধে চলে যাওয়ার পরপরই সে তাড়াতাড়ি করে কোনো একজনকে একটা মেসেজ দেয় আর বলে পুলিশ তার বাড়ির সামনে এসেছিল। সে কাকে মেসেজ পাঠিয়েছে তা তো আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। এরপর সংযুক্তা দেয়ালে নানার ছবি দেখে। সে তার ফোনে নানার একটা ছবি তুলে নেয় আর শ্রীকে বলে নানা আজ কলেজে যায়নি। আর সে আবারও শ্রীকে জিজ্ঞেস করে নানার গায়ে কি কোনো জন্মদাগ আছে? যে কথা শুনে শ্রী বলে নানার গার জন্মদাগের কথা তারা কেন জিজ্ঞেস করছে? এই বলে সে নানার বাবা উদয়কে কল করে। উদয় তাকে চিন্তা করতে বারণ করে, কারণ সে জানে নানা কোথায় আছে। এই বলে সে ওজাসের বাড়িতে যায়, কারণ এর আগেও নানা কলেজ ফাঁকি দিয়ে তার বাড়িতে গিয়ে বসেছিল। আর তখন ওজাসের বাড়িতে একটা মেয়ের আওয়াজ শুনে সেভাবে নানা সেখানেই আছে, তাই সে শ্রীকে কল করে বলে সে নানাকে খুঁজে পেয়েছে। যে কথা শুনে সংযুক্ত এবং যায় সেখান থেকে চলে যায়, কিন্তু ওজাস ঘরের দরজা খুলে উদয় বুঝতে পারে সেখানে নানা নেই। আর ওজাস বলে নানা গতকাল রাতেই পার্টির মাঝখানে বের হয়ে গিয়েছিল, আর সে তার কলও রিসিভ করছে না। উদয় শ্রীকে আবারও কল করে আর জানায় নানা সেখানে নেই। এরপর সে তার এক বন্ধুর মাধ্যমে কনস্টেবল সিন্ধের নাম্বার জোগাড় করে আর ক্রাইম সিনের দিকে যেতে থাকে। এদিকে সে লেক থেকে একটা সাদা গাড়ি উদ্ধার করে, আর সেই গাড়ির ডিকিতে একটা মেয়ের হাত পা বাঁধা লাশ ছিল। সংযুক্ত সেই মেয়েটির সাথে নানার ছবি মিলিয়ে দেখে, আর দেখা যায় এই মেয়েটি হলো নানা। ততক্ষণে নানার বাবা সেখানে আসে, আর গাড়ির ডিকিতে নানার লাশ দেখে চিৎকার করে কান্না করতে থাকে। তার চিৎকার এবং কান্নার শব্দ কলে শ্রীও শুনতে পায়। এটা শুনেই সে বুঝতে পারে নানা আর বেঁচে নেই। ফরেন্সিকের ডাক্তার সংযুক্তকে জানায় নানাকে খুন করা হয়েছে, এটা স্পষ্ট। আর সে বাঁচার জন্য খালি পায়ে অনেক দূর পর্যন্ত ছুটে উঠছে, এই জন্য তার পায়ে আঘাতের চিহ্ন হয়ে গেছে। বাদ বাকিটা সে পরীক্ষা করে জানতে পারবে। সংযুক্ত এরপর গাড়িটিকে ভালো করে দেখার সময় সেই গাড়ির ভিতর তুষারের ক্যাম্পেইনের একটা ছোট স্টিকার খুঁজে পায়। এরপর নানার লাশ ফরেন্সিকের ডাক্তার পরীক্ষা করে আর জানায় তার মাথায় কাচের টুকরো পাওয়া গেছে, সম্ভবত তার মাথায় কাচের বোতল দিয়ে আঘাত করা হয়েছে, আর তার পেটে ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে, যার ফলে ইন্টারনাল ব্লিডিং হয়। আর সবচেয়ে বড় কথা, তাকে সম্ভবত শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, কিন্তু লাশ পানিতে থাকার ফলে তার কোনো ডিএনএ পাবে বলে মনে হয় না।
আর একটা কথা হলো, ন্যানা যখন গাড়ির ডিকিতে ছিল তখন সে জীবিত ছিল, অর্থাৎ তার মৃত্যু পানিতে ডুবে হয়েছে। বাকিটা তারা অটোপসি করার পরেই জানতে পারবে। এরপর ন্যানার বাবা মাকে তার লাশ দেখতে দেওয়া হলে তারা কান্নায় ভেঙে পড়ে। এরপর ডিসিপি রাঠি জ্যাকে ক্রাইম সিনে খুঁজে পাওয়া একটা ঘড়ি দিয়ে তাতে কোনো ফিঙ্গারপ্রিন্টস আছে কিনা তা পরীক্ষা করতে দিতে বলে। আর সে সংযুক্তাকে আরো 2 দিন এই কেস সামলাতে বলে। সংযুক্তা বলে তার ফ্লাইট মিস হয়েছে, কাল সকালে আবারও মিস হবে, আর 10 দিনের মধ্যে তার গৃহপ্রবেশ। তখন ডিসিপি বলে এই কেস একটা গুরুত্বপূর্ণ কেস, এখানে রাজনৈতিক দল জড়িত, আর তার গৃহপ্রবেশের এখনো দেরি আছে, তাই সে সংযুক্তাকে আরো 2 দিন থাকতে বলে। এদিকে সাহিল তুষার এবং রাক্সাকে জানায় ভোসলে ওমেন সেফটি নামের একটা অ্যাপ লঞ্চ করতে যাচ্ছে, আর তার অ্যাপ হুবহু তাদের অ্যাপের মতো, অর্থাৎ সে তাদের অ্যাপ কপি করেছে। যে কথা শুনে তুষার এবং রাক্সা অবাক হয়ে যায়। সাহিল বলে সেই জন্য কলেজ প্রোগ্রাম বন্ধ করতে বারণ করেছিল, এখন তাদেরকে এটা প্রমাণ করতে হবে যে অ্যাপ তারা বানিয়েছে। রাক্সা বলে কেউ তাদেরকে বিশ্বাস করবে না, আর তারা যেহেতু কাল সকালের মধ্যে অ্যাপ লঞ্চ করতে পারবে না, সে তো তারা আর কিছুই করতে পারবে না। তুষার তখন রাক্সাকে জায়া কুলকার্নির সাথে মিটিং ফিক্স করতে বলে। তখনই সংযুক্তা এবং জয় তুষারের সাথে দেখা করতে আসে। তুষার তাদেরকে কলেজের স্টুডেন্টদের ব্যাপারে জিজ্ঞেস করলে সংযুক্তা বলে যে কলেজে ন্যানা নামের একটা মেয়ের লাশ খুঁজে পাওয়া গেছে। এই বলে সে তুষারকে লেকে পাওয়া গাড়িটির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এটা কি তার গাড়ি। তখন সাহিল বলে এটা তাদের ক্যাম্পেইনের গাড়ি, যে জন্য সেখানে তুষারের ক্যাম্পেইনের স্টিকার দেয়া থাকে, আর এমন আরো 20টা গাড়ি আছে। তারা চাইলে সে তাদের ট্রান্সপোর্ট ম্যানেজারের সাথে তাদেরকে কথা বলিয়ে দিবে। যায় বলে তারা নিজেরাই তার সাথে কথা বলতে পারবে। এই বলে সে তুষারকে জিজ্ঞেস করে গতরাতে সে কোথায় ছিল। তুষার বলে গতরাতে তো পার্টি ওয়ার্কারদের সাথে সে ডিনারে গিয়েছিল, আর রাত 11:30টার দিকে সে বাড়ি ফিরে এসেছে। তারা চাইলে তার বাড়ির সিকিউরিটি গার্ডের সাথে কথা বলতে পারে, কিন্তু যায় কিছু উল্টোপাল্টা প্রশ্ন করলে রাক্সা তখন রেগে যায়। সে জায়কে বলে এসব প্রশ্ন করার জন্য তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। তখন সংযুক্তা জায়কে ট্রান্সপোর্ট ম্যানেজারের সাথে কথা বলার জন্য পাঠিয়ে দেয়, আর সে তুষারের সাথে কথা বলতে থাকে। সে তুষারকে জিজ্ঞেস করে গত রাতে কি কেউ তার সাথে ছিল। রাক্সা মিথ্যা বলে যে সে তুষারের সাথে ছিল। সংযুক্তা তখন তুষারকে বলে তারা ইনভেস্টিগেশন করার জন্য তার কাছে আবারও আসতে পারে, আর যেহেতু তার ক্যাম্পেইনের গাড়ি পাওয়া গেছে তাই তাকে একটু মানিয়ে নিতে হবে। সে তুষারকে থানায় গিয়ে স্টেটমেন্ট দিয়ে আসতে বলে। রাক্সা বলে তারা যে স্টেটমেন্ট দিবে সেটা যেন অফিসিয়ালি প্রকাশ করা হয়, কিন্তু সংযুক্তা বলে তারা যেন এক্ষুনি তা বাইরে প্রকাশ না করে, কারণ গাড়িতে যে লাশ পাওয়া গেছে তা হয়তো এখনো খুনি জানে না, আর এই জন্য সে যেন চুপচাপ থাকে, কারণ এতে করে তাদের তদন্ত করাটা সহজ হবে। কিন্তু রাক্সা তার কথায় রাজি না হলেও তুষার রাজি হয়, কারণ সংযুক্তা তাদের কাছে একদিন সময় চেয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে যায় সংযুক্তাকে মুকেশ নামের একজন লোকের ছবি দেখায়, আর বলে লেকে পাওয়া গাড়িটি সেই চালাচ্ছিল, আর ন্যানার কলেজে গিয়েছিল। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরপর ট্রান্সপোর্ট ম্যানেজারও এফআইআর করেছিল। তার মতে মুকেশকে বেলাপুর নামক একটা জায়গায় পাওয়া যেতে পারে। এদিকে সাহিল আর রাক্সা তুষারকে তার স্টেটমেন্ট অফিসিয়ালি দিতে বলে, কারণ এই খবর লিক হলে তারা চাপে পড়বে। কিন্তু এখন যদি তারা লিক না করে তাহলে ভোসলে খবর পেয়ে তাদের বিরুদ্ধে কথা বলবে, আর যদি তারা নিজেরাই অফিসিয়াল স্টেটমেন্ট দেয় এবং ন্যানার বাড়িতে যায় তাহলে এটা তাদের পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য ভালো হবে। কিন্তু তুষার তাদের কথায় রেগে যায়, কারণ একটা মেয়ে মারা গেছে আর তারা সেই সুযোগ নিজেদের স্বার্থে কাজে লাগাতে চাইছে। তুষার তখন সাহিলকে বলে তাদের গাড়ি এই কেসের সাথে কিভাবে জড়িয়ে গেছে তা খুঁজে বের করতে। এদিকে জয় এবং সংযুক্তা মুকেশকে খুঁজতে সেই জায়গায় যায়। সংযুক্তা তার পিস্তল থেকে বুলেটগুলো বের করে রেখে ফাঁকা পিস্তল নিয়ে মুকেশকে খুঁজতে থাকে। সে মুকেশকে দেখে তার পিছু করতে করতে বিল্ডিং এর ছাদে চলে যায়। তখন মুকেশ তাকে একটা ভাঙা কাচের বোতল দিয়ে আক্রমণ করলে সে তাকে কোনো রকমে আটকায়, আর বলে সে শুধু তাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছে আর কিছু না। কিন্তু মুকেশ ভয় পেয়েছিল, সেভাবে সংযুক্তা তাকে গ্রেফতার করতে এসেছে। কিন্তু সংযুক্তা তাকে বলে সে তাকে গ্রেফতার করতে আসেনি, সে শুধু ওই গাড়িটির ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছে। মুকেশ জানায় সে পার্টির কিছু জিনিসপত্র নিয়ে কলেজে গিয়েছিল, যেখানে গিয়ে সে স্মোক করলে অসুস্থ বোধ করে, তাই গাড়ি রেখে অটোতে করে হাসপাতালে যায়। সংযুক্তা তাকে ন্যানার ছবি দেখায় তখন, আর জিজ্ঞেস করে সে কি মেয়েটিকে দেখেছিল। তখন মুকেশ বলে সে মেয়েটিকে দেখেছিল। সে আর কিছু বলবে তখনই যায় এসে মুকেশের হাতে গুলি করে দেয়, কারণ তার হাতে সে ভাঙা বোতলটি ছিল, আর হাতে গুলি লাগাতে মুকেশ ভয় পেয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। তাকে তখন হাসপাতালে ভর্তি করা হয়। আর জায়ের এই কাজের জন্য সংযুক্তা জায়কে বকা দেয়, কারণ মুকেশ তাকে সবকিছু খুলে বলতে লেগেছিল, তবে জায়ের জন্য তা পারেনি। তাই সে জায়কে বলে মুকেশ সেই রাতে যে হসপিটালে ভর্তি ছিল সেই হাসপাতালে খোঁজ নিতে, সে কি আসলেই সত্যি বলেছে কিনা। পরের দিন দেখা যায় সংযুক্তার ফোনে একটা নোটিফিকেশন আসে। তখন সে জানতে পারে ন্যানার লাশ পাওয়ার ব্যাপারটা কোনো রকমে লিক হয়ে গেছে, কিন্তু এই তথ্য বাইরে থেকে লিক হয়েছে। তাই তুষার থানায় আসে অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়ার জন্য, কারণ এটা না করলে তাদের ইলেকশনের উপর প্রভাব ফেলবে। তখন সংযুক্তা তাকে আর একদিন অপেক্ষা করার জন্য রিকোয়েস্ট করে, আর বলে তাদের ক্যাম্পে
ক্যাম্পেইনের গাড়ির ব্যাপারটা প্রকাশ করা হবে না, আর এটা তার প্রমিস, যার কথায় তুষার আর একদিন অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। আর যায় খোঁজ নিয়ে দেখে সত্যিই মুকেশ সেদিন রাত 9টা থেকে সকাল 11টা পর্যন্ত হাসপাতালে ছিল, আর ন্যানার ফোনের লাস্ট লোকেশন ছিল কলেজ, আর গাড়িরও লাস্ট লোকেশন কলেজ, তাই এরপর তাদেরকে কলেজে যেতে হবে। অন্যদিকে তুষাররা জায়া কুলকার্নির সাথে দেখা করতে যায়, যেখানে রাক্সা বলে সোশ্যাল মিডিয়ায় তুষারের অনেক ফ্যান ফলোয়ার আছে, আর অনেকের মধ্যে তুষার ইলেকশনও জিতে যাবে। তখন জায়া কুলকার্নি বলে তারা যদি ইলেকশন জিতে যেত তাহলে আর তার কাছে আসতো না, শুধু সোশ্যাল মিডিয়াতে নয়, তাদেরকে বাস্তবেই ভোট পেতে হবে। তাই তুষারের তার সাহায্যের প্রয়োজন, আর সে তাকে সাহায্য করবে, এর বদলে তাকে কিছু দিতে হবে। তুষার বলে সে যা চায় তাকে তাই দেয়া হবে। জায়া তখন বলে ভোসলে তার মেডিকেল কলেজের কাগজপত্র আটকে রেখেছে, সে শিক্ষার অগ্রগতির প্রতি কোনো আগ্রহী দেখায় না। রাক্সা বলতে থাকে তুষার শিক্ষার অগ্রগতি চায়, তাই তারা যদি ইলেকশন জিতে যায় তাহলে তাকে আর এই নিয়ে ভাবতে হবে না। জায়ার সাথে কথা বলে ফেরার সময় তুষার রাক্সাকে বলে তাদের জায়াকে ক্যাম্পেইনের গাড়ির মধ্যে লাশ পাওয়ার ব্যাপারটা বলে দেওয়া উচিত, কিন্তু রাক্সা তাকে তা করতে বারণ করে। কিন্তু তারা তাদের অফিসে আসতে না আসতেই মিডিয়ার লোকেরা তাদেরকে ঘিরে ধরে, কারণ কোনো না কোনো ভাবে তার ক্যাম্পেইনের গাড়ির ভেতর ন্যানার লাশ পাওয়ার খবরটা লিক হয়ে গিয়েছিল। এদিকে জয়া এবং সংযুক্ত কলেজে গিয়ে লাবণ্য এবং ওজাসকে সে রাতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। লাবণ্য জানায় ন্যানা 8টার দিকে কলেজ ফিস্টের থেকে বেরিয়ে পড়েছে, এরপর সে কোথায় গেছে সেটা সে তাকে বলে যায়নি। এরপর ওজাসকে জিজ্ঞাসাবাদ করা হয়, কারণ ওজাস এবং ন্যানার মধ্যে রিলেশন ছিল, তবে 1 মাস আগে তাদের ব্রেকআপ হয়ে যায়। ওজাসের মতে ন্যানা 9টা থেকে 9:30 দিকে ফেস্ট থেকে চলে গিয়েছিল। ওজাসের পর ন্যানাকে কল করতো, মেসেজ দিত, আর ফেস্টের দিনও সে ন্যানার সাথে কথা বলতে চেয়েছিল, আর এটা কোনো অপরাধ নয়। তখন জয় তাকে ভয় দেখিয়ে বলে সে ন্যানার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে আর তাকে মার্ডারও করেছে। এরপর ক্যাম্পেইনের গাড়িটা ব্যবহার করে ন্যানার লাশ পানিতে ফেলে দিয়েছে, যে কথা শুনে ওজাস বলে সে কিছু করেনি। সেই সময় সে মুখ ফসকে বলে ফেলে যে সে মুকেশকে গাঁজা দিয়েছিল, অর্থাৎ সে কলেজে গাঁজা নিয়ে এসেছিল, আর তার দেয়া গাঁজা খেয়ে মুকেশ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। আর এর 15 মিনিট পর অর্থাৎ 9:15 দিকে ক্যাম্পেইনের গাড়িটিও কলেজ থেকে চলে যায়, আর যে গাড়িটি চালাচ্ছিল সে ক্যামেরা দিয়ে তাদের চেহারা ভালো করে দেখে নেয়। এরপর তারা ওজাসের ফোন নিয়ে নেয়, আর ওজাসকে পরের দিন থানায় এসে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে যেতে বলে। এরপর তারা মুকেশ, ওজাস এবং লাবণ্যর কথাগুলো নিয়ে ভাবছিল। তখন সংযুক্তা দেখে ওজাসের ফোনে আরাবার ন্যানার ফেস্টের দিনের একটা ছবি ছিল, যেটা 9টার দিকে তোলা হয়েছে, কিন্তু লাবণ্য তাদের বলেছে নানা 8টার সময় ফেস্ট থেকে চলে গেছে। তখন কথা যায় বলে সে ওয়াশরুমে একটা ছেলেকে দেখেছিল যার পুরো হাতে ট্যাটু করা এবং তার হাতে একটা মাথার খুলির ট্যাটু ছিল, যে কথা শুনে সংযুক্তার মনে পড়ে মুকেশ বলেছিল সেদিন সে ন্যানার সাথে একটা খুলি দেখেছিল। এরপর তারা কলেজের মধ্যে মাথার খুলি টাইপের কিছু খুঁজতে থাকে। তখন সংযুক্তা একটা রুম পায়, আর সেই রুমের ভেতর একের পর এক দরজা দিয়ে তারা ভেতরে প্রবেশ করে। সেখানেই তারা ন্যানার কলেজ আইডি কার্ড, রক্তের দাগ ও ভাঙা বোতলের টুকরো দেখে। তাই তারা আরেকটু ভেতরে যেতেই সেখানে একটা খাটের উপর রক্তের দাগ দেখতে পায়, আর দেয়ালে সেই ছবিটি আঁকা ছিল যেটা আরাবা ন্যানার ছবিতে ছিল, অর্থাৎ ফেস্টের দিন তারা দুজন এই রুমে ছিল। এরপর ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা এসে স্যাম্পল কালেক্ট করতে থাকে, যা সংযুক্তাকে বলে কলেজের স্টুডেন্টরা এই রুমটিকে নিজেদের পার্সোনাল ডিস্কো রুম বানিয়ে ফেলেছিল, আর ওজাস এবং আরাবের ফোন লোকেশন আর ন্যানার অটোপসি রিপোর্ট সবকিছুর কাজ চলছে। তখন ডিসিপি এসে জানায় মিডিয়ার সব খবর লিক হয়ে গেছে, তাই তাদেরকে মিডিয়ার সামনে যেতে হবে। মিডিয়ার লোকেরা তখন বিভিন্ন প্রশ্ন করতে থাকে। সংযুক্তা এই কেস ছেড়ে চলে যাবে এই নিউজ তাদের কাছে ছিল, তাই তারা বলে তুষারকে বাঁচানোর কি কোনো চেষ্টা চালানো হচ্ছে, আর না হয় এসিপি সংযুক্তা কেন যাবে। তখন ডিসিপি বলে সংযুক্তা কোথাও যাবে না, সে এখানেই থাকবে যতদিন না কেস সলভ হয়। এদিকে টিভিতে এসব নিউজ দেখে তুষার বলে তাদের এসিপি সংযুক্তাকে ভরসা করা উচিত হয়নি, আর জায়া কুলকার্নিও তাদের সাথে ডিল ক্যান্সেল করছে। তখন কিছু বিক্ষুব্ধ জনতা তুষারের রুমে এসে তার মুখে কালি মেখে দিয়ে যায়। এরপর রাক্সা তুষারকে সান্ত্বনা দেয়, আর সে তার মুখের কালি পরিষ্কার করে দিতে দিতে বলে অ্যাপের ব্যাপারে শুধু তারা দুজন আর সাহিল জানতো, তো এটা কি হতে পারে না সাহিল অ্যাপের কথা লিক করেছে এবং অ্যাপে টেকনিক্যাল সমস্যার কথা একটা বাহানা ছিল মাত্র ভোসলেকে তার অ্যাপ বানানোর সময় দেওয়ার জন্য। কিন্তু তুষার বলে সে সাহিলকে বিশ্বাস করে, সেই কাজ করতে পারে না। কিন্তু তুষারের মনে একটু একটু সন্দেহ হয়, তাই সে ধীরেন নামের একজনকে দিয়ে রাক্সা এবং সাহিলের ব্যাপারে খোঁজ নেয়। পরের দিন ধীরেন জানায় রাক্সা আর সাহিলের ব্যাংক ডিটেলস তো ক্লিয়ার, কিন্তু তার অফিসের একটা আইডি থেকে কেউ অ্যাপের ডিটেলস ভোসলের অফিসে মেইল করেছিল, যা থেকে তুষার শিওর হয় যে অ্যাপের ইনফরমেশন তার অফিস থেকে লিক হয়েছে। এদিকে সংযুক্তা ন্যানার বাবা মাকে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। ন্যানার বয়ফ্রেন্ডের ব্যাপারে তার মা কিছু না জানলেও ন্যানার বাবা উদয় ওজাসের ব্যাপারে জানতো, আর সে এটাও জানতো
যে সেদিন সে ন্যানাকে ওজাসের বাড়ি থেকে আনতে গেলে ন্যানা অজ্ঞান ছিল, কারণ তার মতো ওজাস ন্যানার ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। তখন ন্যানার লাশের একটা ছবি ন্যানার মার চোখে পড়ে। এটা দেখেই তো সে কান্না করতে থাকে আর সেখান থেকে চলে যায়। এরপর সংযুক্তা আরাফকে এবং জায়া লাবণ্যকে জিজ্ঞাসাবাদ করতে যায়। লাবণ্য বলে সে তো আগেই বলেছে, ন্যানা যাওয়ার আগে তাকে বলেছিল সে তার সাথে বাড়িতে দেখা করবে এবং সে 8টার সময় সেখান থেকে বেরিয়ে যায়। জায়া বলে তারা ওজাসের ফোনে আরাব আর ন্যানার একটা ছবি দেখেছে, যেটা প্রায় 9টার দিকে তোলা হয়েছিল। যা শুনে লাবণ্য একটু চিন্তায় পড়ে যায় আর জায়কে বলে সেই ব্যাপারে জানে না। আমরা বুঝতে পারি লাবণ্য কিছু একটা গোপন করতে চাইছে। আর সংযুক্ত আরাবকে জিজ্ঞাসাবাদ করলে আরাব বলে ন্যানা অ্যাটেনশন সিকার ছিল, সে তাদের মতো ড্রিঙ্ক করতো না দেখে নিজেকে বেস্ট মনে করত। সংযুক্ত তাকে সেই ছবিটির ব্যাপারে জিজ্ঞেস করে। আরাব বলে তারা সেখানে ছবি তুলতেই পারে আর সেই ঘরে তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে, কারণ সেটা তার আস্তানা। আরাব আরো বলে সে 9টার দিকে স্মোক করতে বাইরে যায় এবং এরপর সে বাড়ি চলে যায়। তখন সংযুক্তা বলে সে সিসিটিভি ফুটেজে তার গাড়ি 10টার পর গেটের বাইরে যেতে দেখেছে। আরাব বলে সে স্মোক করে কিছুক্ষণ একা একা হাঁটাহাঁটি করছিল, এরপর সে সোজা ফেস থেকে চলে যায়। সংযুক্তা বলে সে 1 ঘন্টা বাইরে হাঁটাহাঁটি করছিল, তাও আবার একা। আরাব জানায় সে একাই ছিল, একা থাকা কি কোনো অপরাধ? এরপর সংযুক্তা জায়কে বলে আরাব কিছু একটা গোপন করার চেষ্টা করছে। তখন জায় একটা থিওরি বলে তার মতে ওজাস ন্যানার সাথে ঝগড়া করে তার বন্ধু আরাফকে দিয়ে ন্যানাকে ড্রিঙ্ক করিয়ে বেসমেন্টে নিয়ে আসে আর সেখানে তারা তার উপর শারীরিক নির্যাতন চালায়। এক পর্যায়ে ন্যানা চিৎকার করলে তারা তার মাথায় বোতল দিয়ে আঘাত করে আর যদি ন্যানা জেগে ওঠে তাহলে তারা ফেসে যাবে। তাই মুকেশের ক্যাম্পেইনের গাড়িতে করে তারা ন্যানার লাশকে লেকে ফেলে দিয়ে আসে এবং সিসি ক্যামেরা এড়িয়ে আবারও দেয়াল টপকে কলেজে প্রবেশ করে। কিন্তু ন্যানার এই রক্তে কোনো অ্যালকোহল পাওয়া যায়নি, তাই তার থিওরি সবটা গ্রহণযোগ্য নয়। এরপর তারা ওজাসকে থানায় জিজ্ঞাসাবাদ করে আর ওজাসের লয়ারও সাথে ছিল, যাই ওজাসকে ন্যানার খুনের কালপ্রিট বলেই ধরে নেয়। তখন সংযুক্তা জায়কে সরিয়ে ওজাসের সাথে কথা বলে। ওজাস বলে তার মনে হয় ন্যানা কারোর সাথে রিলেশনে ছিল এবং সে ফেস্টে এসেও ফোনে কথা বলতে থাকে। সে তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। এরপর ন্যানা ফেস থেকে চলে যায় আর ওজাসও বাড়ি ফিরে যায়। সংযুক্তা বলে তার গাড়ি সারা রাত কলেজে ছিল কেন? ওজাস বলে সে ড্রাঙ্ক ছিল, তাই গাড়ি চালাতে পারছিল না। আর আরাফ তাকে 3টার দিকে বাড়ি নামিয়ে দেয় এবং এর আগে তারা দুজন গাড়ি নিয়ে এদিক সেদিক ঘুরছিল। সে ন্যানাকে ভালোবাসতো, কিন্তু ন্যানা তার সাথে ব্রেকআপ করে নেয়। এসব শুনে সংযুক্ত ওজাসকে যেতে দিলে জায় রাগ করে, কারণ তার মতে ওজাসই আসল কালপ্রিট। কিন্তু সংযুক্তা বলে তাদের কাছে ওজাসের বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ নেই, তাই তারা তাকে খুনি বলতে পারবে না। যায় তখন সংযুক্তার উপর রেগে যায় এবং এই কেসের আরো প্রমাণ খুঁজতে যায়, কারণ তার মতে ন্যানা ড্রিঙ্ক করতো। তাই সে একটা বারে যায় আর সেখানে ন্যানার কলেজের দুজন ছেলেকে দেখে, যাদের ছবি সে ওজাসের ফোনে দেখেছিল। তাই সে ওই ছেলে দুটোর সাথে কথায় কথায় বন্ধুত্ব করে নেয়। আর একজনকে ন্যানার ব্যাপারে জিজ্ঞেস করলে সেই ছেলেটি বলে সে আগে ন্যানাকে সহজ সরল ভাবতো, কিন্তু সে একটা ভিডিও দেখে বুঝতে পারে ন্যানা কেমন। এই বলে সে জায়কে একটা ভিডিও দেখায়। এদিকে তুষার এবং রাক্সা জেনে যায় যে সাহিল তার ইমেল থেকে ভোসলেকে অ্যাপের ব্যাপারে ইনফরমেশন দিয়েছে, কিন্তু সাহিল তো অস্বীকার করে বলে তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু তুষার তার কথা বিশ্বাস করে না আর সাহিলকে তার অফিস থেকে বের করে দেয়। এদিকে সংযুক্ত তার স্বামীর কাছে যেতে না পারায় তাদের সম্পর্কে আবারও ফাটল ধরে এবং তার মেয়ে মায়াও সংযুক্তের সাথে ঝগড়া করে, কারণ সংযুক্ত তাকে সোশ্যাল মিডিয়াতে ভালগার ছবি আপলোড দিতে বারণ করে। তখন জায় তাকে কল করে বলে সে প্রমাণ পেয়েছে। এই কথা শুনে সংযুক্ত অফিসে গেলে জায় তাকে ন্যানার একটা ভিডিও দেখায়, যেখানে সে কলেজে সেই সিক্রেট রুমে আরবের সাথে ইন্টিমেট হচ্ছিল আর কেউ তার গোপনে রেকর্ড করতে লাগলে তারা তা দেখে ভিডিওটি অফ করে দেয়। এরপর দেখা যায় সংযুক্ত সারা রাত সেই ভিডিওটি দেখতে থাকে। সেই ভিডিওটি দেখে জায়কে বলে এই ভিডিওতে কিছু একটা তো মিসিং অবশ্যই রয়েছে, কারণ ওজাস এবং আরাব কেন ছেলেদের গ্রুপে এই ভিডিও শেয়ার করবে? এটা তো তাদের বিরুদ্ধে স্ট্রং এভিডেন্স। জায় তখন বলে ছেলেরা এসব ফ্লেক্স দেখানোর জন্য করে থাকে। এদিকে ন্যানার মা শ্রী মিডিয়াতে ইন্টারভিউ দেয় আর বলে 3 দিন হয়ে গেছে কিন্তু এখনো পুলিশ কাউকে গ্রেফতার করেনি, তারা জানেই না তার মেয়ে জাস্টিস পাবে কিনা। অপরদিকে তুষার এবং রাক্সা আবারও জায়া কুলকার্নির সাথে দেখা করতে যায়। জায়া কুলকার্নি তাদের পার্টির সাথে জড়াতে চায় না, কারণ তারা একটা স্ক্যান্ডালে জড়িয়ে গেছে। রাক্সা তখন জায়াকে কিছুটা হুমকি দিয়ে বলে ব্রিটিশ ভার্সন আইল্যান্ডে যার 650 কোটি টাকা রাখা আছে আর তা যে কোনো দিন ফাঁস হয়ে যেতে পারে, যার জন্য ভোসলে হয়তো নিজেই তার সাথে অ্যালায়েন্স করার কথা দ্বিতীয়বার ভাববে। আর জায়াকে শেষমেশ তাদের সাথে চুক্তি করতে হবে, অর্থাৎ সে ইনডিরেক্টলি জায়াকে হুমকি দিয়ে বসে। নানার কলেজে তার জন্য আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল আর সংযুক্তা তখন জানতে পারে কলেজের সেই রুমের চাদরে ও পজিটিভ রক্ত পাওয়া গেছে, কিন্তু নানার রক্তের গ্রুপ বি নেগেটিভ। আর যেই ভিডিওটি আরাফ ওজাস শেয়ার করেছে সেটাও ফেক। সেখানে নানার জায়গায় অন্য কোনো
রুমে আছে, যেখানে এআই দ্বারা ন্যানার ফেস লাগানো হয়েছে। আর সেই রুমে যে বোতলের ভাঙা টুকরোগুলো পাওয়া গেছে সেগুলো ন্যানার মাথায় পাওয়া কাচের টুকরোর সাথে মেলেনি। সংযুক্তা বলে এর মানে সে রুমে পাওয়া রক্ত সেই ব্যক্তির যে ন্যানার ফেস এডিট করে ভিডিওতে বসিয়েছিল। এরপর সে লাবণ্যর কাছে গিয়ে তাকে সব সত্যি বলতে বলে। লাবণ্য তাকে ফেস্টের দিনের আসল ঘটনা খুলে বলে। সেদিন সে ওজাস, আরাব এবং রেনা সেই রুমে ছিল। আরাব তখন সিগারেটের ধোয়া ন্যানার দিকে ফু দিলে সে রেগেমেগে সেখান থেকে চলে যেতে লাগে। লাবণ্য তাকে ফিরিয়ে আনতে যায় আর বলে সে ওজাসকে পছন্দ করে। এই কথা শুনে ন্যানা তাকে বলে ওজাস মোটেও ভালো ছেলে নয়, সে তার ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দিয়ে তার সাথে খারাপ ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু লাবণ্য ভাবে ন্যানা তার আর ওজাসের সম্পর্ক মেনে নিতে পারছে না, সে জেলাস ফিল করছে। তাই সে ন্যানাকে কথা শোনালে ন্যানা সেখান থেকে চলে যায় আর লাবণ্য ওজাসের কাছে ফিরে যায়। সে ড্রাঙ্ক ছিল আর এই সুযোগে ওজাস লাবণ্যর সাথে ঘনিষ্ঠ হতে লাগে। সে ভেবেছিল সেখান থেকে আরাফ চলে গেছে, কিন্তু সে দেখে আরাফ সেখানে ছিল আর সে তাদেরকে ভিডিও করছিল। এটা দেখে সে সাথে সাথে আরবের থেকে ফোনটা নিয়ে ভেঙে ফেলে। আর এরপর সে জানতে পারে তারা ডিপ ফেক ব্যবহার করে সেই ভিডিওটিতে তার জায়গায় ন্যানার চেহারা বসিয়ে দিয়েছিল, কারণ তারা ন্যানার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল তাদের কথা না শোনার ফলে। লাবণ্য আরো বলে ন্যানা কিছুদিন যাবৎ কিছু একটা নিয়ে চিন্তিত ছিল আর তার কাছে দুটো ফোন ছিল, যে ফোনে রাতের বেলা বা অন্য যে কোনো সময় কল আসলে ন্যানা আড়ালে গিয়ে কথা বলতো। আর ন্যানার ব্যাগে সে ভাসি নামক একটা জায়গার বাসের টিকিটও পায়, যেটা সে সংযুক্তাকে দেয়। সংযুক্তা বলে সে যদি আরো আগে এসব কথা বলতো তাহলে এই কেস আরো এগিয়ে যেত। এদিকে যায় ওজাসকে রাস্তা থেকে তুলে নেয় আর ন্যানার লাশ যেখানে পাওয়া গেছে সেখানে চলে যায়। ওজাস তখন কৌশলে তার বাবার কাছে তার লোকেশনটা শেয়ার করে আর মেসেজ পাঠিয়ে জায়ের সাথে যাওয়ার ব্যাপারটা বলে, যে জন্য জায়কে ডিসিপি বকা দেয়, কারণ সে কোনো অফিসিয়াল অনুমতি ছাড়া ওজাসকে তুলে নিয়ে গেছে। তাই ডিসিপি সংযুক্তাকে শক্ত হাতে এই কেস সামলাতে বলে এবং জায়কে সবকিছুতে বাড়াবাড়ি করতে নিষেধ করে। এদিকে তুষার রাক্সার উপর রেগেছিল, কারণ জায়া কুলকার্নির সাথে তাদের অ্যালায়েন্সের ডিল তো হয়ে গেছে, কিন্তু রাক্সা জায়াকে হুমকি দিয়ে এই ডিল করেছে, যা তুষারের পছন্দ নয়, কারণ সে তার পলিটিক্যাল ক্যারিয়ার কোনো অপরাধমূলক কাজ করে শুরু করতে চায় না। অপরদিকে সংযুক্তা জায়কে লাবণ্যর বলা কথাগুলো জানায় আর সে ন্যানাকে নিয়ে তার থিওরিও বলে। সংযুক্তা বলে নানা ফেসটা এক কাপড়ে থাকলেও সে নিজের সাথে এক্সট্রা কাপড় নিয়ে আসে আর এই জন্য তারা তার বডি খুঁজে পাওয়ার সময় অন্য কাপড়ে তাকে দেখেছে। আর নানার ফোনের চার্জ শেষ হয়ে গেলে সে তা কলেজে রেখে চলে যায়, কারণ তার কাছে আরেকটা ফোন ছিল আর সে যার সাথে দেখা করতে চায় সেও চায় না নানা তার ব্যক্তিগত ফোন নিয়ে আসুক। এরপর নানা পেছনের গেট দিয়ে বাইরে বেরিয়ে যায় আর সেখানে কোনো সিসি ক্যামেরা ছিল না। নানা সেই ফোনে একজন লোকের সাথে কথা বলতো, হতে পারে সেই লোকটি নানার বয়ফ্রেন্ড আর সে নানার থেকে বয়সে বড় আর হয়তো সে বিবাহিত ছিল। তাছাড়াও তারা তার কাছে বাসি যাওয়ার একটা টিকিট পায়, যেখানে সে হয়তো তার সেই বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেত। যাই সংযুক্তাকে একটা ব্যাগ দেখায় এরপর, যেটা তারা নানার বাড়ি থেকে পেয়েছে আর সেই ব্যাগটির দাম 4 লক্ষ টাকা। তাদের বিশ্বাস নানার বাবা মা ব্যাগটির ব্যাপারে কিছুই জানে না। পরদিন যায় সংযুক্তাকে নিয়ে বাসি শহরে যায়, যেখানে নানার কলেজের প্রফেসর রণধীরের বাড়ি ছিল। এরপর যায় সংযুক্তাকে একটা অ্যাপের ব্যাপারে জানায়, যেটা কলেজের সব স্টুডেন্টরা ব্যবহার করত সিক্রেট কথা শেয়ার করার জন্য। কিন্তু নানার ফোনে সেই অ্যাপ ছিল না, কারণ সেটা ডিলিট করে দিয়েছিল সে। আর অ্যাপটি আবারও ইনস্টল করার পর তারা রণধীরের সাথে নানার চ্যাটের ব্যাপারটা লক্ষ্য করে, কিন্তু সেই অ্যাপ 24 ঘন্টার মধ্যে তারা কি চ্যাট করেছে তা আপনা আপনি ডিলিট করে দিত। তাই তাদের মধ্যে কি নিয়ে কথা হতো তারা তা জানে না। এরপর তারা রণধীরের বাড়ি গেলে তার স্ত্রী সুপ্রিয়ার সাথে দেখা হয়। জিজ্ঞাসাবাদে সুপ্রিয়া জানায় ফেস্টের দিন সে অসুস্থ হয়ে যাওয়াতে রণধীর তাকে নিয়ে বাড়ি ফিরে আসে। সংযুক্তা এরপর ওয়াশরুমে যাওয়ার বাহানায় সেখানে খোঁজাখুঁজির মধ্যে কিছু প্লাস্টিক খুঁজে পায়, যেগুলোর মতো দেখতেই প্লাস্টিক দিয়ে নানার হাত পা বাঁধা ছিল। তাছাড়াও সে সেখানে রণধীর এবং তুষারের ছবিও দেখতে পায়। এদিকে তুষার তার ক্যাম্পেইনের জন্য প্রফেসর রণধীরের সাথে ফটোশুট করছিল। তখনই রাক্সা জানতে পারে নানা মার্ডার কেসে রণধীর পুলিশের সাসপেক্ট লিস্টে রয়েছে, যে কথা শুনে সে চিন্তায় পড়ে যায়। এরপর রণধীরকে পুলিশ গ্রেফতার করে নানা মার্ডার কেসের সাসপেক্ট হিসেবে। তাছাড়া রণধীরের স্ত্রী সুপ্রিয়া এবং প্রতিবেশীদের সাথে কথা বলে তারা জানতে পারে সুপ্রিয়া এবং রণধীরের মধ্যে গত 1 মাস ধরে ঝগড়া চলছিল। তাদের চিৎকারের শব্দ প্রতিবেশীরা শুনতে পেত। সুপ্রিয়া বলে তারা 10টার আগে তার বাপের বাড়ি গিয়েছিল, কিন্তু তাদের বিল্ডিং এর সিকিউরিটি গার্ড জানায় রণধীর 10টার দিকে বাড়ি ফিরে এসেছিল আর 10:30 নাগাদ সে আবারও চলে যায়। রণধীরের এক প্রতিবেশী নায়নাকে রণধীরের গাড়িতেও দেখেছিল, যে তখন অজ্ঞান অবস্থায় ছিল। রণধীরকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে রণধীর বলে সে সুপ্রিয়ার ওষুধ নিতে তার বাড়িতে এসেছিল আর 10টার দিকে নায়না এসেছিল তার সাইকেলটা দিতে
অন্য একটা স্টুডেন্টের জন্য। নানা তার বাড়িতেও ঢোকেনি, সে বাইরে থেকেই চলে গিয়েছিল। যায় যখন তাকে জিজ্ঞেস করে তার প্রতিবেশী নানাকে অজ্ঞান অবস্থায় তার গাড়িতে দেখেছে, তখন রানধীর বলে তার প্রতিবেশী এমন মন গড়া গল্প বলে থাকে, সে সত্যিই নানাকে হত্যা করেনি, সে জানেও না কিছু। নানার সাথে তার কোনো অ্যাফেয়ারও ছিল না। এদিকে তুষার সাহিলের সাথে দেখা করে আর তাকে আবারও ফিরে আসতে বলে, কিন্তু সাহিলকে অবিশ্বাস করায় সে অনেক বেশি কষ্ট পেয়েছিল। এই জন্য সাহিল আর তুষারের পার্টিতে ফিরে আসে না। সংযুক্তার ওদিকে মাহির সাথে ঝগড়া লেগে যায় আর সে মাহির ফোনটাই নিয়ে চলে যায়, যে জন্য মাহি রেগে মেগে তার এক বন্ধুর বাড়িতে গিয়ে বসে থাকে। এরপর সংযুক্তা মাহির সেই ফ্রেন্ডের আইডি খুঁজে বের করে আর তার আইপি অ্যাড্রেস বের করে, এমনকি তার বাড়িতেও চলে যায়, যেখানে সে মাহিকে খুঁজে পায়। কিন্তু মাহি তার উপর রেগে ছিল, কারণ সংযুক্তা তাকে সময় দেয় না, তারপর তাকে তার মতো করেও চলতে দিতে চায় না। মাহি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকতে চায়, কিন্তু সংযুক্তা মাহিকে আগলে রাখতে চায়, যে জন্য তাদের মা মেয়ের মধ্যে হর হামেশাই ঝগড়া হয়। সংযুক্তা তার ভুল বুঝতে পারে, কারণ সে মাহিকে সময় দিতে পারে না, তাই তার বন্ধুর প্রয়োজন আছে। তাই সে মাহিকে তার ফোন ফেরত দেয় আর একটা কাগজে সরি লিখে রাখে। এদিকে তুষারদের পার্টির মিটিং বসে। পার্টি থেকে তুষারকে বলা হয় রানধীরকে তাদের পার্টির রোল মডেল থেকে বাদ দেওয়ার জন্য। তুষার বলে এখনই তো কিছু প্রমাণ হয়নি যে রানধীরই নানাকে খুন করেছে। তখন একজন লোক বলে তাকে নিউজে ইন্টারভিউ দিতে হবে, যেখানে তাকে এই নিয়ে প্রশ্ন করা হবে, তখন সে কি উত্তর দিবে। এরপর তুষার ইন্টারভিউ দিতে গেলে তাকে তার পার্টির রোল মডেলের রানধীরের কথা বলা হয়, যে একজন খুনি এবং ধর্ষক, আর এই সব কিছুর পরও কি সে রানধীরকে তার পার্টির রোল মডেল করবে। তখন তুষার বলে এখনো কিছু প্রমাণ হয়নি, তাই তারা রানধীরকে খুনি বলতে পারে না। কিন্তু এই সুযোগে ভোসলে তার অনেক সমালোচনা করে আর বলে তুষার তো শুধু মুখে ওমেন সেফটির কথা বলে, আসলে সে শুধু রাজনীতি করার জন্যই এই কথা বলে। অন্যদিকে সংযুক্তা ফরেন্সিক টিম নিয়ে রানধীরের বাড়িতে যায় আর তারা তার বাড়ির মেঝেতে রক্তের দাগ দেখে। এই রক্তের দাগ মোছার জন্যই হয়তো রানধীর তার কাজের লোককে পরের দিন কাজ করতে আসতে বারণ করেছিল। সংযুক্তা সেখানে একটা বই পায়, যেটা নায়না রানধীরকে গিফট দিয়েছিল, আর বইয়ের মধ্যে একটা চিরকুটও ছিল, যেখানে নায়না রানধীরকে ধন্যবাদ জানায়, কারণ সে নায়নাকে এবং তার স্বপ্নকে বিশ্বাস করেছে। এরপর সংযুক্তা থানায় গিয়ে দেখে রানধীরকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রমাণ থাকা সত্ত্বেও রানধীরকে ছেড়ে দেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করা হলে ডিসিপি বলে যে রানধীরের বাড়িতে যে রক্ত পাওয়া গেছে তা নায়নার নয়। এই বলে সে তাকে সাক্ষী এবং অমৃত নামের দুজন ছেলে মেয়ের সাথে দেখা করায়। সাক্ষী বলে রানধীর সেদিন রাতে তাকে সাহায্য করার জন্য বাড়ি ফিরে এসেছিল, কারণ সে আর অমৃত পালিয়ে বিয়ে করে ফেলে, যে জন্য তার বাবার গুন্ডারা তাদেরকে ফলো করলে তারা রানধীরের কাছে সাহায্য চাইতে যায়। তখন নানা রানধীরের বাড়িতে আসলেও সে ঘরের ভেতর প্রবেশ করে না, বাইরে থেকেই চলে যায়। আর প্রচন্ড টেনশনে সাক্ষী তার হাত কেটে ফেলে, আর সেই সময়ই রানধীর তাকে হাসপাতালে নিয়ে যায় আর সমস্ত বিলও পরিশোধ করে। এই জন্য রানধীরের প্রতিবেশী সেদিন তার গাড়িতে সাক্ষীকে অজ্ঞান অবস্থায় দেখেছিল, সেটা নায়না ছিল না, অর্থাৎ রানধীর সম্পূর্ণ নির্দোষ এবং তার বাড়িতে পাওয়া ব্লাড স্যাম্পল সাক্ষীর ছিল, নায়নার নয়। প্রথমে মুকেশ, এরপর ওজাস, আরাফ এবং এখন রানধীর, এদেরকে সাসপেক্ট লিস্টে এনেই কেস আরো জটিল করে ফেলাতে ডিসিপি সংযুক্তার উপর খুব রেগে যায় আর তাকে বলে তার এই কেসের উপর মন নেই, তাই সে কাল এই কেস ছেড়ে চলে যেতে পারে, যে জন্য সংযুক্তা চলে যাওয়ার প্রস্তুতি নেয়। তখন যায় বলে আজ এখনো তার ডিউটি টাইম রয়েছে, তাই সে কাজ ছেড়ে যেতে পারবে না। এদিকে তুষার জায়া কুলকার্নির সাথে কথা বলে, যেখানে জায়া রাক্সাকে বলে সে বলেছিল তুষারকে দিয়ে রানধীরকে পার্টির রোল মডেল থেকে বাদ দেয়াবে। তুষার বলে এই পার্টির সকল সিদ্ধান্ত সে নেয়। তখন সেখানে সাহিল আসে এবং তাদেরকে নিউজ দেখায়, যেখানে পুলিশ রানধীরকে ছেড়ে দেয়, কারণ এই কেসের সাথে তার কোনো লিঙ্ক নেই, যে জন্য তারা এখন তাদের ক্যাম্পেইন চালিয়ে যেতে পারবে। কিন্তু সাহিলের ফিরে আসা রাক্সার ভালো লাগে না, তাই সে তুষারের সাথে পার্টি এবং ক্যাম্পেইনের কার্যকলাপ নিয়ে ঝগড়া করতে লেগে পড়ে, কারণ তুষার সবকিছু সৎভাবে করতে চায়, সে মিথ্যা বলে বা অন্যভাবে সুযোগ কাজে লাগাতে চায় না, যে জন্য তাদের পার্টিরই ক্ষতি হচ্ছে। কিন্তু তুষারের রাক্সার এইসব কাজ মোটেও ভালো লাগে না, তাই সে রেগে রাক্সাকেই চলে যেতে বলে, আর রাক্সাও তখন পার্টি ছেড়ে চলে যায়। তাছাড়া অফিসের সব কম্পিউটারে সাহিলের ইমেল লগ ইন করা ছিল, যে জন্য যে কেউ ভোসলের কাছে অ্যাপের ইনফরমেশন পাঠাতে পারত। এদিকে সংযুক্ত এবং জয় ক্যাম্পেনের গাড়িটি দেখতে থাকে। মুকেশ যখন গাড়িটি নিয়ে কলেজে যায় তখন সেখানে অল্প পরিমাণে পেট্রোল ছিল, কিন্তু পুলিশ যখন গাড়িটি উদ্ধার করে তখন গাড়িতে অর্ধেকের বেশি পেট্রোল ছিল। মুকেশের সাথে কলেজের পাশে পেট্রোল পাম্পের চুক্তিও ছিল, তাই তারা সেখানে খোঁজ নিয়ে জানতে পারে সে গাড়ি তো সেখানে আসেনি, আর এর পাশেই আরেকটা ছোট পাম্প ছিল। তারা তখন সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। সেই সময় মাহি কল দিলে সংযুক্তা জয়কে ফুটেজ চেক করতে দিয়ে বাড়ি ফিরে আসে আর দেখে তার স্বামী ভীম এসেছে, কারণ সে এখনো আহমেদাবাদ যায়নি।
ভীম বলে কাল সে মাহিকে নিয়ে চলে যাবে, আর সংযুক্তার যদি এই সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা হয় তাহলে সে যেন তাদের সাথে যায়। সংযুক্তা বলে সে তাদের সাথেই যাবে। কিছুক্ষণ পর দেখা যায় জয়া তাকে কল করে আর বলে মুকেশের গাড়ি সেই পাম্প থেকেই পেট্রোল নিয়েছে, আর তারা সিসিটিভি ফুটেজে নয়নার বাবার বন্ধু বিনায়ককে সেই গাড়িটির সাথে দেখেছে, যে জন্য তারা বিনায়কের বাড়ি চলে যায়। সেখানে নয়নার অনেকগুলো ছবি দেখে তারা বুঝতে পারে সে অনেকদিন যাবৎ নয়নাকে স্টক করছিল, তাই তারা বিনায়ককে প্রাইম সাসপেক্ট ধরে খোঁজার জন্য লোক লাগিয়ে দেয়। কিন্তু বিনায়ক পলাতক ছিল। সংযুক্তরা তখন নয়নার মা শ্রীকে বিনায়কের ব্যাপারে খুলে বলে। শ্রী তো এসব শুনে অবাক হয়ে যায়। সে বলতে থাকে বিনায়ক তো উদয়কে বিজনেস বড় করার জন্য বলতো, কিন্তু সে বিজনেসে 2 নম্বর পয়সা রোজগার হবে দেখে উদয় তা করতে রাজি হয় না। এরপর যায় নানার ঘর সার্চ করে, তখন বিনায়কের নানার জন্য লেখা একটা চিঠি পায়। এরপর তারা থানায় ফিরে আসে। তখন সংযুক্তাকে মাহি মেসেজ দিয়ে বলে সে যদি তাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে তাহলে সে তাকে ব্লক করবে। যেই কথা শুনে সংযুক্তা জয় এবং কেতনকে জিজ্ঞেস করে তারা কি নানার সেই ট্রাইপ্যাডস অ্যাপের ব্লক কন্ট্যাক্ট চেক করেছে। কেতন বলে না। সংযুক্ত তখন তাকে সেটাই করতে বলে, আর তারা সেখানে বিনায়কের মেসেজ দেখে, কিন্তু সবকিছু অটো ডিলিট হয়ে যায়। এরপর যায় নতুন একটা থিওরি বলে, তার মতে বিনায়ক নানার পিছু পিছু কলেজ ফেস্টে যায় আর তাকে লাভ লেটার দেয়। নানা তাকে ইগনোর করে আর বন্ধুদের সাথে পার্টি করতে লাগে, কিন্তু বিনায়কের তা দেখে রাগ হয় আর সে মুকেশের ফেলে যাওয়া ক্যাম্পেইনের গাড়িতে চাবি লাগানো দেখে গাড়িতে উঠে পড়ে। আর নানা কলেজ থেকে বের হলে তাকে ফলো করতে করতে একটা সময় তাকে গাড়িতে তুলে নেয় আর সেই পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোলও নেয়। সে জানতো সে নানার সাথে কি করতে চলেছে আর সুযোগ বুঝে সে সেটাই করে। সংযুক্তা বলে নানা বিনায়ককে এড়িয়ে যেত কারণ সে তাকে বিরক্ত করত, আর তাছাড়াও সে দ্বিতীয় ফোনটি নানার কাছে ছিল যা বিনায়ক দিলে অবশ্যই সে নিত না। তাছাড়াও পাড়ার আকাশ নামের এক ছেলে নানাকে একবার প্রেমের প্রস্তাব দিয়েছিল। বিনায়ক তখন তাকে অনেক মারধর করে, যে জন্য সেই ছেলে পাড়া থেকেই চলে যায়। এরপর সংযুক্তা ভীমের সাথে কথা বলতে বাইরে আসে আর বলে সে কাল সকাল 11টায় সরাসরি তাদের সাথে এয়ারপোর্টে যোগ দিবে। তখন সেখানে তুষারও আসে আর তাকে কেসের ব্যাপারে জিজ্ঞেস করে। তুষার বলতে থাকে ইলেকশন সামনে আসছে তাই তারা একটু ব্যস্ত, আর সে আশা করছে ডিসিপি যখন বলেছে তারা কেস প্রায় শেষ করে ফেলেছে এর মানে সংযুক্তা আসল খুনিকে ধরে ফেলেছে। যেই কথা শুনে সংযুক্তা বলে তারা তা করতে পারলে তুষার তা অবশ্যই জানতে পারবে। এরপর তুষার সেখান থেকে চলে যায়। তখন সংযুক্তা নানার কথাই ভাবতে থাকে। তার তখন আরাফ, ওজাস এবং লাবণ্যর বলা কথাগুলো মনে পড়ে, যেখানে আরাফ বলেছিল নানা অ্যাটেনশন সিকার, আর লাবণ্যর মতে নানা রাতের বেলা কারো সাথে কলে কথা বলতো। এই জন্যই সে কেতানের থেকে নানার ফোন নিয়ে তার ব্লক লিস্ট চেক করে আর দেখে সেখানে সক্রেট 75 নামের একটা আইডির সাথে সে কথা বলতো রাত 12টা থেকে 2টার মধ্যে, কিন্তু ফেস্টের দিন সেই আইডি থেকে তাকে রাত 7:45-এ কল করা হয়, আর এই ব্যক্তিই হয়তো নানার বয়ফ্রেন্ড। এই অ্যাপের মাধ্যমে তারা যোগাযোগ করতে বলে পুলিশ নানার কল লিস্টে কিচ্ছু খুঁজে পায়নি। ওদিকে দেখা যায় সাহিল রাক্সার কাছে যায় আর তাকে ক্যাম্পেইনে ফিরে আসতে বলে। তখন রাক্সা বলে তুষারের আর তাকে প্রয়োজন নেই, তাই সে যাবে না। সাহিল তখন বলে তুষার তাকে ওইসব রাগের মাথায় বলে ফেলেছে, সে ক্যাম্পেইনে ফিরে আসলে তারা জিতবে, কারণ সে তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর এতে তাদের সবারই লাভ। তখন রাক্সা তাকে জিজ্ঞেস করে তুষার কি তাকে কখনো চিট করেছে। তখন সাহিল বলে তুষার শুধু তার কাজের প্রতি লয়াল। যেই কথা শুনে রাক্সা বুঝতে পারে তুষার তাকে চিট করেছে। এদিকে আমরা দেখি উদয় বিনায়ককে আটকে রেখেছে, কারণ সে গতরাতে তার বাড়িতে গিয়ে নানার অনেকগুলো ছবি দেখেছে, যা দেখে সে বুঝতে পারে বিনায়ক নানাকে মেরেছে। তাই সে বিনায়ককে মারতে যাবে, কিন্তু বিনায়ক তখন কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় আর সে তার ফোনের সুইচ অন করলে পুলিশ লোকেশন পেয়ে যায়। এরপরই যায় তাকে খুঁজতে চলে যায়। এদিকে সংযুক্তার ফ্লাইটের সময় হয়ে গেলে সে দ্রুত চলে যায় এয়ারপোর্টে। তখন রাক্সা তাকে কল করে বলে সে তাকে মিথ্যা বলেছিল, কারণ ফেস্টের দিন রাতে সে তুষারের সাথে ছিল না, আর ন্যানা সেদিন পার্টি ওয়ার্কার ডিনারে এসেছিল। যে কথা শুনে সংযুক্তা অবাক হয়ে যায়। এরপরই রাক্সা তাকে ডিনারের রাতের ছবি পাঠায়, যেখানে ন্যানা এবং তুষার ছিল, অর্থাৎ ন্যানার খুনের পেছনে তুষারের যোগসূত্র আছে। রাক্সা আরো বলে ডিপার্টমেন্টের কেউ হয়তো তুষারকে সাহায্য করছে। তখন আমাদেরকে জয়কে দেখানো হয় যে বিনায়ককে গুলি করে, কারণ সে সুযোগ বুঝে উদয়ের উপর আক্রমণ করতে গিয়েছিল। সংযুক্তা এই ইনফরমেশন পেয়ে আবারও আহমেদাবাদ না গিয়ে ডিপার্টমেন্টে ফিরে আসে আর তুষারের বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে। এরপরে আমাদেরকে আকাশ নামে সেই ছেলেটিকে দেখানো হয় যে তার কম্পিউটার থেকে সেই অ্যাপটা ডিলিট করে দেয়, আর আমরা তখন দেখতে পাই তার রুমের মধ্যে নানা ফেস্টের রাতে যে কস্টিউমস পরেছিল সেগুলো রয়েছে। তাহলে কি এই আকাশই নানার খুনের সাথে জড়িত নাকি তুষার?
এদের মধ্যে কে আসল কালপ্রিট, এই প্রশ্নের মধ্য দিয়েই এই সিরিজের প্রথম সিজন শেষ হয়ে যায়। অর্থাৎ এর সেকেন্ড সিজনে আমরা জানতে পারবো যে ন্যানা মার্ডার কেসের আসল কালপ্রিট কে। আর এর সেকেন্ড সিজন যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।